ডাক্তার সাহেব এমন ভাবে দেবেন যেন ব্যথা না পাই। কেন ব্যথা পাবে? এর আগে যতবার দিয়েছি ব্যথা পেয়েছো নাকি? সামান্য ইঞ্জেকশনে এত ভয়? আর রাতে তো হয়েছে আর গভীরে যেতে হবে না। মিম মুচকি হেসে বলল, এবার দিন। মিমের হাসি দেখে ডাক্তার বলল, তোমার হাসি দেখে মনে হচ্ছে আমি দিতে চাইলেই তুমি খুশি হও, তাই শুধু শুধুই নাটক করো। বলেই মিমের গাল টেনে দিল। মিম পেছনে ঘুরে শুয়ে বলল, এবার আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি দিন। মিমের উন্মুক্ত কোমর আর ব্লাউজের ভিতর পিঠ দেখে ডাক্তার কবির একটা হাসি দিয়ে মিমের কোমরে তুলা দিয়ে মুছে একটা ইঞ্জেকশন পুশ করে দিল। তারপর বলল, এবার বড় ইঞ্জেকশন দিচ্ছি, রেডি তো? মিম শুধুই হাসলো। তারপর কবির নিজের অ্যাপ্রনটা খুলে শুয়ে পড়ল পাশে। পরদিন হসপিটালে নুসরাত এসে বলল, আমি ডাক্তার কবিরের সাথে দেখা করতে চাই, আপনার কি অ্যাপয়েন্টমেন্ট আছে? না, কিন্তু আমার খুব জরুরি দরকার। সরি ম্যাম, উনি অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কারোর সাথে দেখা করে না। আরে আপনি বুঝতে পারছেন না, আমি বললাম তো আমার খুব জরুরি দরকার। সরি ম্যাডাম, উনি এখন অনেক ব্যস্ত, আপনি একটু বসুন, আমি চেষ্টা করে দেখি ওনার সাথে আপনাকে দেখা করাতে পারি কিনা। নুসরাত এবার রেগে বলল, তুমি কি আমার কথা বুঝতে পারো না? আমি এক্ষুনি দেখা করব মানে এক্ষুনি দেখা করব। বলে নুসরাত কারো কথা না শুনে ছুটে চলে গেল ভেতরের দিকে। ভেতরে ঢুকে নুসরাত বলল, ডাক্তার সাহেব আমার একটা জরুরি সমস্যা আছে। সামনে বসে থাকা মিমের হাত ছেড়ে দিয়ে বলল, আপনি একটু বাইরে বসুন। তারপর নুসরাতকে বলল, আমার তো এখন কোনো অ্যাপয়েন্টমেন্ট নেই, আপনি হয়তো ভুল করেছেন, আমি কোনো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসিনি, কিন্তু আমার কথাটা খুব জরুরি। দেখুন, এভাবে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আমি কারোর সাথে দেখা করি না, আপনি আগে অ্যাপয়েন্টমেন্ট নিন, তারপরে আসবেন। নুসরাত ডাক্তারের হাত ধরে বলল, আপনারা কেউ বুঝতে চাচ্ছেন না কেন? আমি বুঝতে পারি না, একটা মানুষের কি জরুরি সমস্যা থাকতে পারে না? অ্যাপয়েন্টমেন্ট নেওয়া কি খুব জরুরি? ডাক্তার কবির উত্তেজিত হয়ে বলল, রোহানা, তোমরা কি কেউ নেই নাকি বাইরে? সাথে সাথে রিসিপশনের ছেলেটা ছুটে আসলো। স্যার, আমি অনেকবার বলেছি, তবু জোর করে ঢুকে গেছে। দেখুন ম্যাডাম, আমি যেটা বলেছি সেটাই লাস্ট কথা। আগে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন, তারপর আপনার সাথে কথা হবে। প্লিজ আমাকে অন্য কোনো স্টেপ নিতে বাধ্য করবেন না। এই, ওনাকে নিয়ে যাও প্লিজ। ম্যাডাম, বোঝার চেষ্টা করুন, আসুন বাইরে আসুন। সিরাজ কোনোভাবে বুঝিয়ে নুসরাতকে বাইরে নিয়ে গেল। রাতের বেলা ডাক্তার কবির বাসায় বেসিনে হাত ধুচ্ছে, এমন সময় তার মোবাইলটা বেজে উঠল। সে মোবাইলটা রিসিভ করে বলল, হ্যালো, ডাক্তার কবির বলছি, আপনি কে বলছেন? ওপাশ থেকে নুসরাত বলল, আমি আজকে আপনার নার্সিং হোমে দেখা করতে গিয়েছিলাম, আপনার সাথে আমার খুব জরুরি একটা দরকার আছে। ও, আপনি আমার নাম্বার পেলেন কোথায়? আপনাকে বললাম আগে অ্যাপয়েন্টমেন্ট নিন। প্লিজ আগে আমার কথাটা শুনুন, আপনার যত টাকা লাগে আমি দিব। আচ্ছা ঠিক আছে, বলুন কি বলবেন। নুসরাত বলল, বিষয়টা হচ্ছে আমি বিবাহিত আর একটা চাকরি করি, আর গত সপ্তাহে আমি আমার কিছু বন্ধু বান্ধবের সাথে কক্সবাজার গিয়েছিলাম 5 দিনের ছুটি নিয়ে, আর অফিসে বলেছি আমি অসুস্থ। এখন আমার অফিস থেকে আমাকে সন্দেহ করছে, কেন হঠাৎ জানি না। আর তাছাড়া আমার হাজবেন্ডের সাথে তারা যোগাযোগ করতে চাচ্ছে, তাই আমার আপনার হেল্প দরকার। এখানে আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? নুসরাত বলল, দেখুন, আমি জানি আপনি এ ধরনের সাহায্য করে থাকেন, আমাকে একজন আপনার নাম্বার দিয়েছে, সেও আপনার কাছ থেকে এরকম একটা হেল্প পেয়েছে। আসলে আপনার নার্সিং হোমে আমার 1 সপ্তাহ ভর্তি ছিলাম, এরকম একটা ফেক বিল দরকার, যেটা দেখালে আমার চাকরিটাও বেঁচে যাবে আর আমার হাজবেন্ডও কিছু জানতে পারবে না। ডাক্তারের মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল, তাই সে বলল, আচ্ছা ঠিক আছে, আপনি আগামীকাল সকালে আমার সাথে দেখা করুন, আমি রিসিপশনে বলে রাখবো। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। পরদিন সকালে কবির একজন মাঝবয়সী মহিলার বুকে